আজকে রয়েছে তিনটে ভীষণই গুরুত্বপূর্ণ আপডেট, যার মধ্যে প্রথম আপডেট আসছে ভারতের অ্যান্টি স্যাটেলাইট মিসাইলকে নিয়ে, যেটা ভারত আজ থেকে প্রায় 4-5 বছর আগে টেস্ট করেছিল। আজকের সেকেন্ড আপডেট রয়েছে ভারত এবং রাশিয়াকে নিয়ে, এবং তৃতীয় আপডেট রয়েছে ভারতের সুপারসনিক এবং হাইপারসনিক মিসাইলকে নিয়ে। এই তিনটে আপডেটই যথেষ্ট ইম্পর্টেন্ট, আর তিনটেকেই আমরা এক এক করে ডিসকাস করব, সেই জন্য ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকুন। তো সবার প্রথম আপডেট আসছে ভারতের শক্তি 2.0 মিসাইলকে নিয়ে। আপনার মনেই থাকবে 2019 সালের 29শে মার্চ ভারত একটা অ্যান্টি স্যাটেলাইট মিসাইল টেস্ট করেছিল, যেখানে ডিআরডিও ব্যালিস্টিক মিসাইল ফায়ার করে স্পেসে একটা স্যাটেলাইটকে টার্গেট করেছিল। এই টেস্টের কোড নেম ছিল মিশন শক্তি। সেই সময় এই খবরটা শোনার পর বিশ্বের সমস্ত দেশই আশ্চর্য হয়ে গেছিল। সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছিল ব্রিটেন এবং জার্মানি, কারণ যে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল টেস্ট ভারত সাকসেসফুলি কন্ডাক্ট করেছিল তাতে কেবলমাত্র আমেরিকা, রাশিয়া এবং চীন সফল হয়েছিল। ভারত এই তিনটে দেশের পর চতুর্থ দেশ যার কাছে অ্যান্টি স্যাটেলাইট মিসাইলের টেকনোলজি রয়েছে। এখন এই অ্যান্টি স্যাটেলাইট মিসাইল টেস্টকে নিয়ে পুনরায় একটা বড় আপডেট উঠে আসছে। আসলে 2019 সালে ডিআরডিও তার অ্যান্টি স্যাটেলাইট মিসাইল টেস্টে যেই স্যাটেলাইটকে টার্গেট করেছিল সেটা মহাকাশের লোয়ার অরবিটে ছিল, অর্থাৎ সেই স্যাটেলাইটের অল্টিটিউড বা পৃথিবী থেকে তার দূরত্ব যথেষ্ট কম ছিল। কোনো ক্ষেত্রেও তার থেকে অনেক দূরত্বে স্যাটেলাইট অবস্থান করে থাকে। এছাড়াও স্যাটেলাইটও বিভিন্ন ধরনের হয়ে থাকে। কিছু স্যাটেলাইট থাকে যারা পৃথিবীর চারিদিকে শুধুমাত্র ঘুরতেই থাকে, আবার কিছু স্যাটেলাইট থাকে যারা পৃথিবীর কক্ষপথে এমনভাবে অবস্থান করে যাতে তারা দিনে পৃথিবীর চারিদিকে একবারই ঘোরে, যা দেখে এটা মনে হয় যে সে মহাকাশে এক জায়গায় অবস্থান করছে। আবার এমন কিছু স্যাটেলাইট এমনও থাকে যারা পৃথিবীর চারিদিকে একদিনে 10 থেকে 15 বার বা তার থেকেও বেশি ঘোরে। আবার কিছু স্যাটেলাইট থাকে যারা পৃথিবীর চারিদিকে এক পাক ঘুরতে 2-3 দিন বা 4-5 দিন সময় নিয়ে নেয়। তো কথার অর্থ হলো স্যাটেলাইটেরও বিভিন্ন প্রকারভেদ থাকে। এই অবস্থায় আমাদের সব ধরনের স্যাটেলাইটকে নষ্ট করার টেকনোলজিকে অর্জন করতে হবে। যেভাবে আমরা গতবারে লো আর্থ অরবিট যুক্ত স্যাটেলাইটকে নষ্ট করেছিলাম, ঠিক সেইভাবেই আমাদের বেশি দূরত্বের স্যাটেলাইটকে টার্গেট করতে হবে। কারণ শুধুমাত্র আমাদের পেপারের ওপর প্রমাণ করলেই হবে না যে ভারতের কাছে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল টেকনোলজি রয়েছে, বরং আমাদের সেই টেকনোলজিকে আরো অ্যালাইভ করতে হবে। এই জন্য খবর আসছে যে ভারতের ডিআরডিও মিশন শক্তি 2.0 এর ওপর কাজ করছে। এছাড়াও খুব দ্রুতই আবারও একটা অ্যান্টি স্যাটেলাইট মিসাইল টেস্ট দেখতে পাওয়া যেতে পারে। রিপোর্ট আসছে যে এই যে শক্তি 2.0 মিশন হবে, এতে ডিআরডিও আরো কমপ্লেক্স এবং চ্যালেঞ্জিং স্যাটেলাইটকে হিট করার চেষ্টা করবে। মেবি এটাও হতে পারে যে এইবার ডিআরডিও টার্গেটের ওপর মুভিং স্যাটেলাইট থাকবে, যেটা আগের তুলনায় অনেকটাই বেশি দূরত্বে থাকবে। ডিআরডিও এইবার কি ধরনের অ্যান্টি স্যাটেলাইট মিসাইল টেস্ট করবে সেটা এখনো তো পাবলিক ডোমেনে আসেনি, কারণ একে নিয়ে সম্পূর্ণ গোপনীয়তা মেনটেন করা হচ্ছে। রিসার্চ করার সময় এমন বিভিন্ন আর্টিকেল পাওয়া গেছে যেখানে বলা হয়েছে ভারতের কাছে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল টেস্টের টেকনোলজি প্রথম থেকেই ছিল, কিন্তু সেই সময়ে কংগ্রেস সরকার এর টেস্টিং এর পারমিশন দেয়নি, কারণ তাদের ভয় ছিল যে এই টেস্ট করলে বিশ্বের বাকি দেশগুলো ভারতের ওপর স্যাংশন লাগিয়ে দেবে। অন্যদিকে যদি চীনের কথা বলা হয়, তাহলে চীনে 2007 সালে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল টেস্ট করা হয়েছিল। অ্যান্টি স্যাটেলাইট মিসাইল টেস্টে যেই স্যাটেলাইটকে নষ্ট করেছিল সেটা পৃথিবী থেকে প্রায় 865 কিলোমিটার দূরত্বে ছিল। আর অন্যদিকে ভারত যে স্যাটেলাইটকে হিট করেছিল সেটা পৃথিবী থেকে মাত্র 282 কিলোমিটার দূরেই ছিল। অ্যান্টি স্যাটেলাইট মিসাইল টেস্ট ভারতের জন্য এই জন্য গুরুত্বপূর্ণ ছিল যাতে চীনকে একটা ক্লিন মেসেজ পাঠানো যেতে পারে যে চীন যদি ভারতের স্যাটেলাইটকে টার্গেট করতে পারে তাহলে ভারতও চীনের স্যাটেলাইটকে টার্গেট করার ক্ষমতা রাখে। যদি 2007 সালে চীন নিজেদের অ্যান্টি স্যাটেলাইট মিসাইলের টেস্ট না করতো তাহলে হয়তো ভারতও করতো না। যেহেতু চীন তার আধিপত্য দেখিয়েছে, এই কারণে ভারতের জন্যই টেস্ট করা যথেষ্ট ইম্পর্টেন্ট হয়ে গেছিল। যদিও ভারত এবং চীন যখনই অ্যান্টি স্যাটেলাইট মিসাইল টেস্ট করেছিল, দুই দেশেরই অনেক সমালোচনা করা হয়েছিল, আর বিভিন্ন স্পেস এক্সপার্ট বলেছিলেন যে এই ধরনের অ্যান্টি স্যাটেলাইট মিসাইল টেস্ট করলে এ থেকে না কেবল টেস্ট করা দেশের ক্ষতি হবে, বরং সম্পূর্ণ পৃথিবী বিপদের মুখে পড়তে পারে। এই জন্য এই ধরনের অ্যান্টি স্যাটেলাইট মিসাইল টেস্টের ওপর নিষেধাজ্ঞা জারি করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এছাড়াও ভারতকে বিভিন্ন কথা শুনতে হয়েছিল। এবার আজকে নেক্সট আপডেট রয়েছে ভারত এবং রাশিয়াকে নিয়ে। যেমনটা আমি আপনাদের বলেছিলাম, প্রধানমন্ত্রী মোদী কাজাকিস্তানে হওয়া এসসিও সামিটে অংশগ্রহণ করবেন না। সেখানে প্রধানমন্ত্রী
মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে যে বাইল্যাটারাল মিটিং শিডিউল করা হয়েছিল সেটাও ক্যান্সেল হয়ে গেছিল। কিন্তু এখন খবর বেরিয়ে আসছে যে কাজাকিস্তান নয় বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ডাইরেক্ট রাশিয়াতে যেতে পারে। রিপোর্ট অনুযায়ী রাশিয়া অনেক জোর দিচ্ছে যে প্রধানমন্ত্রী মোদী যাতে রাশিয়া ভিজিটে আসেন, আর এই ভিজিট যাতে জুলাই মাসেতেই হয়। তবে এখনো পর্যন্ত ডেট ফাইনালাইজ হয়নি, সেটা নিয়ে নেগোসিয়েশন চলছে। এর সাথে আপনাদের বলে রাখি, লাস্ট টাইম রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে এসেছিলেন 2021 সালে। সেই সময় প্রধানমন্ত্রী মোদীকে রাশিয়াতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী মোদী এখনো পর্যন্ত রাশিয়া যাত্রায় যাননি। লাস্ট টাইম প্রধানমন্ত্রী মোদী 2019 সালে রাশিয়া যাত্রায় গিয়েছিলেন। আবার এই রাশিয়া ভিজিট পরবর্তী 5 বছর পর হতে চলেছে। এছাড়াও এই সময়ের মধ্যে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং ভ্লাদিমির পুতিনের সঙ্গে 3-4টে বাইল্যাটারাল মিটিং করে নিয়েছে। এই দৃশ্যটা বলে দেয় যে রাশিয়া এবং চীন অনেকটাই ক্লোজ হয়ে এসছে। আজকের সময় আমেরিকা থেকে শুরু করে কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া এই সমস্ত ওয়েস্টার্ন দেশ কোথাও না কোথাও ভারতের বিরুদ্ধে গিয়ে খালিস্তান বিষয়কে হাওয়া দিচ্ছে। অন্যদিকে জাপান ভারতের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করছে। এই অবস্থায় ভারতের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট হয়ে যায় পুরনো বন্ধুদেরকেও সঙ্গে নিয়ে চলার। রাশিয়ার সঙ্গে দূরত্ব এতটাও বেড়ে যাওয়া উচিত নয় যে দ্বিতীয়বার আর আগের মতো বন্ধুত্ব না হয়। আর রিসেন্টলি যে লজিস্টিক এগ্রিমেন্টের ড্রাফট সামনে এসেছিল, হতে পারে দুই দেশের লিডার এই ভিজিটের মাধ্যমে সেটাও সাইন করে নেবে। এছাড়াও কিছু হাতিয়ার ডিলও সাইন হতে পারে। আমাদের এটা একদমই ভোলা উচিত নয় যে রাশিয়া আজও ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার, সবচেয়ে বেশি নিউক্লিয়ার ওয়ারহেড সম্পন্ন দেশ। এটা এমন একটা দেশ যার বিরুদ্ধে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, জাপান সহ বিশ্বের 40টারও বেশি দেশ একত্রিত হয়ে ইউক্রেনকে সাপোর্ট করছে। কিন্তু রাশিয়া এখনো একাই দাঁড়িয়ে আছে আর একাই এই সমস্ত দেশকে টক্কর দিচ্ছে। যদিও এই দুই দেশের মধ্যে আপনার কোন দেশকে ভালো লাগে, আমেরিকা নাকি রাশিয়া, নিচে কমেন্টে অবশ্যই জানান। তো আজকে নেক্সট আপডেট রয়েছে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ এবং হাইপারসনিক মিসাইলকে নিয়ে, যেটা ডিআরডিও ডেভেলপ করেছে। আসলে ভারতের কাছে যে সুপারসনিক স্পিড সম্পন্ন ব্রহ্মোস মিসাইল রয়েছে তার মধ্যে র্যামজেট ইঞ্জিন থাকে। যখন ভবিষ্যতের জন্য হাইপারসনিক মিসাইল ডেভেলপ হবে তার মধ্যে থাকবে এই র্যামজেট ইঞ্জিন। এই ধরনের ইঞ্জিনকে পাওয়ার দেওয়ার জন্য একটা স্পেশাল ফুয়েলের প্রয়োজন হয়, যেটা বাকি মিসাইলের ফুয়েলের তুলনায় একটা আলাদা ধরনের এনার্জি ডেন্সিটি দিয়ে থাকে। যেভাবে কমার্শিয়াল প্লেন, ফাইটার জেট, হেলিকপ্টার এবং বাকি এয়ারক্রাফটের জন্য আলাদা আলাদা ফুয়েল হয়ে থাকে, ঠিক সেইভাবেই যখন ভবিষ্যতের জন্য হাইপারসনিক মিসাইল ডেভেলপ করা হবে তার মধ্যে থাকবে ক্র্যামজেট ইঞ্জিন। এই দুই ধরনের ইঞ্জিনকে পাওয়ার দেওয়ার জন্য একটা স্পেশাল ফুয়েলের প্রয়োজন হয়, যেটা বাকি মিসাইলের ফুয়েলের তুলনায় একটা আলাদা ধরনের এনার্জি ডেন্সিটি দিয়ে থাকে। যেভাবে কমার্শিয়াল প্লেন, ফাইটার জেট, হেলিকপ্টার এবং বাকি এয়ারক্রাফটের জন্য আলাদা আলাদা ফুয়েল হয়ে থাকে, ঠিক সেইভাবেই র্যামজেট এবং ক্র্যামজেট ইঞ্জিনের জন্য যেই ফুয়েল ব্যবহার করা হয়ে থাকে তার এনার্জি ডেন্সিটি এবং কম্পোজিশন কিছুটা আলাদা হয়ে থাকে, এবং ফুয়েলের এনার্জি ডেন্সিটি ডিপেন্ড করে মিসাইল কোন স্পিডে ট্রাভেল করবে, ফাইনাল টার্গেটের কি ডিস্টেন্স থাকবে, সেটা কতটা দূরত্বে থাকবে, আর কোন টেম্পারেচার এবং কোন এনভায়রনমেন্টাল কন্ডিশনে মিসাইল অপারেট করা হবে। অর্থাৎ হাই অল্টিটিউডের ওপর স্নোযুক্ত কন্ডিশন থাকবে বা গরমের সিজন থাকবে, এই সব জিনিসের ওপর ডিপেন্ড করে র্যামজেট এবং ক্র্যামজেটের ফুয়েল ডেন্সিটি। এই জন্যই তাকে স্পেশাল ফুয়েল বলা হয়ে থাকে। র্যামজেট ইঞ্জিনের জন্য জেনারেলি হাইড্রোকার্বন ফুয়েল ব্যবহার করা হয়ে থাকে, আর অন্যদিকে হাইপারসনিক স্পিড সম্পন্ন ক্র্যামজেট ইঞ্জিনের জন্য লিকুইড হাইড্রোজেন বা গ্যাস হাইড্রোজেনকে ফুয়েল হিসাবে ব্যবহার করা হয়। এই যে দুই ধরনের স্পেশাল ফুয়েল রয়েছে তার ব্যবহার আমরা ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলেও করে থাকি। এখনো পর্যন্ত আমরা এই ফুয়েলকে রাশিয়ার থেকে ইম্পোর্ট করে এসেছি। গত 20 থেকে 22 বছর এই ফুয়েল রাশিয়া আমাদের প্রোভাইড করে এসছে। আর ভারতে যে ব্রহ্মোস মিসাইলের প্রোডাকশন হয়ে থাকে সেখানে রাশিয়া থেকে এই ফুয়েলকে এনে অ্যাড করা হয়ে থাকে। কিন্তু গত 20 থেকে 22 বছরের অপেক্ষা এখন শেষ হয়ে গেছে, কারণ ডিআরডিও র্যামজেট এবং স্ক্র্যামজেট ইঞ্জিনের জন্য সেই ফুয়েলকে ডেভেলপ করে নিয়েছে। এখন ভারতকে সুপারসনিক এবং হাইপারসনিক স্পিডযুক্ত ক্রুজ মিসাইলের জন্য রাশিয়া থেকে স্পেশাল ফুয়েল ইম্পোর্ট করার প্রয়োজন একদমই পড়বে না। আর এর তথ্য ডিআরডিও চিফ নিজেই দিয়েছেন। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল যে আমরা আমাদের মিসাইলের জন্য নিজেরাই যাতে ফুয়েল ডেভেলপ করি, কেননা এটাও হতে পারে যদি রাশিয়া
পরবর্তীকালেও কোনো যুদ্ধতে জড়িয়ে পড়ে, যদি তখন তারা আমাদের এই স্পেশাল ফুয়েল প্রোভাইড করতে অস্বীকার করে দেয়, তাহলে সেই অবস্থায় তো আমাদের সমস্ত মিসাইল বিনা ফুয়েলেই পড়ে থাকবে। যদিও এই কাজ ভারতের অনেক বছর আগেই করা উচিত ছিল, কিন্তু চলো দেরিতেই ঠিক আছে। এখন মেন কথা হলো আমাদের রাশিয়ার ওপর থেকে নির্ভরতা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। যদি আমাদের আজকের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।